আজ স্বাধীন বাংলাদেশের পরাধীন হিন্দু সম্প্রদায় আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা ভাগাভাগি করার জন্য। আমি নোয়াখালীর মেয়ে এবং 1947 সালের একটা সাম্প্রদায়িক দাঙ্গার ভিকটিম পরিবার। আমি আমার বাস্তব জীবন থেকে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমার বয়স 6 কি 7, খুবই ছোটবেলা। হঠাৎ একদিন গভীর রাত বাবা আমার হাত ধরে টেনে তুলে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা যাচ্ছি কোথায়? বাবা বলল কালু মিয়ার বাড়ি। জিজ্ঞেস করলাম কালু মিয়ার বাড়িতে কেন? বাবা বলল কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, বাড়িতে থাকা নিরাপদ নয়। তখন ভারতের সাথে কাশ্মীরের যুদ্ধ, এই কথাগুলো শুধু আমার কাছে শব্দই ছিল। আস্তে আস্তে তার মাহাত্ম্যটা বুঝতে পারলাম। কাশ্মীরের ভারতের সাথে যুদ্ধ হলে নোয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে একটা হিন্দু পরিবার পার্শ্ববর্তী একটা মুসলিম পরিবারে আশ্রয় নিতে হবে কেন, আমার মাথায় ঢুকলো না। সেই থেকে পালানোর শুরু 1971 সালে পালালাম, 75-এ পালালাম। অযোধ্যার বাবরি মসজিদের সময় আমার বাড়ির মন্দির ভাঙলো, তখনও পালালাম। নিজের দেশে অনেকটা জিম্মি হয়ে গেলাম। হিন্দু বলে ভারতের দালাল হলাম। আমি এখনো খুঁজে পাই না আসলে আমার ঠিকানা। 71-এর মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের মেয়ে আমি, তারপরেও আমরা এখনো শত্রু বলে চিহ্নিত। যেহেতু ভারত পাকিস্তানের শত্রু, সেহেতু আমরা সকল হিন্দুরাই শত্রু। 2013 সালের যুদ্ধাপরাধীর বিচারের রায় যখন ঘোষণা হয়, কাদের মোল্লা রাজাকারের প্রথম ঘোষণা হয়। ঘোষণার প্রথম যে বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেই বাড়িটি ছিল আমাদের। এবং আমি প্রবাসে বসে সুইডেনে আমার বাড়ি পোড়াতে দেখি। ভাবুন তো কেমন লাগে। আমার বড়দা বাড়ির বাইরে হাটে বাজারে যখনই যেত, রাস্তা আটকে ধরতো লোভাতো লুটেরা কিছু মুসলিম। তারা জিজ্ঞেস করতো, দাদু আপনি বাড়ি ছাড়বেন কবে, বাড়ি বিক্রি করবেন কবে? আমার বড়দা প্রাণের ভয়ে সবার কাছে বাড়ি বিক্রি করতো, কথা দিত তোমাকেই দেব। শেষ অবধি আমার বড়দা টিকতে পারেনি। রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে আমার মাকে না জানিয়ে বাড়ি থেকে পালালো। বর্তমানে উনি ভারতের কোনো এক পুনে আশ্রয় নিয়েছে, তবে থানায় একদিন তাকে ধরে নিয়ে গেছে। আমার দাদা উত্তর দিল যে আপনারা আমাকে থানায় যতই ভরে রাখুন, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি এতদিন থানাতেই ছিলাম। আমি স্বধর্ম রক্ষা করার জন্য আমি এখানে এসেছি। বাংলাদেশ আমার জন্মস্থান। দেশ থেকে বেরিয়েছি 87-এ। দুবার গিয়েছিলাম দেশে, আর যাওয়া হয় না। আত্মীয় স্বজন আছে, ভাই বোন সবাই আছে ওই দেশে। গত অগাস্টে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার মধ্যে আমার পরিবারের উপরে একটা হামলা হয়েছে। আমার বড় বোনের ছেলে সরকারি চাকরি করত। তার জুনিয়র কলিগ যখন গিয়ে সে ট্রান্সফার হয়ে গিয়ে জয়েন করলো, তার জুনিয়র কলিগ তখন থেকেই তার পিছনে লাগলো। বিভিন্ন সময় নানান কথাবার্তা বলতো, তাদের হার্ট করে কথা বলতো, হিংসা করে কথা বলতো, অনেক কিছুই করতো। ও তেমন কিছু আর পাত্তা দেয় নাই। তখন কোনো এক সময় তার হিংসাটা বাড়লো বলতে এইটা সে চাইছিল যে আমি বাংলাদেশের 99% মুসলিম দেশের একজন মানুষ, আমি কেন এই ওর স্থানের চাকরিটা পাবো না, আমার একটা হিন্দু হয়ে কেন এই স্থানে চাকরি করবে। এটাই তার মূল উদ্দেশ্য ছিল। সেটা নিয়ে তার অনেক ভিতরে অনেক করে। হঠাৎ একদিন আমার বোনের ছেলে অফিসের সামনেই দাঁড়িয়ে কথা বলছে, তার ওয়াইফের সাথে দেশে কথা বলছে। পিছন থেকে এসে বড় একটা তালা নিয়ে উপর্যুপরি মাথার মধ্যে বাড়ি দেওয়ার পরে সে জাস্ট হাতটা দিয়ে এভাবে ঘুরতে চাইছে, তখন সামনের দিকে আবার একটা জুড়ে দিল। এত বড় তালাটা, আমাদের কাছে ভিডিও টিডিও সবই এসে গেছে, সব
সে আর কিছু করতে পারে নাই। একটা গাছ কাটলে যেভাবে গাছটা পড়ে, সেও ঠিক এইভাবে পড়ে গেল, তখনই থেকেই কমাতে চলে গেল। তারপর স্থানীয় হসপিটালে নিয়ে নেওয়া হলো। হসপিটালে ওরে রাখলো না, অবস্থা থেকে ব্লিডিং হচ্ছে, রাখলো না। তারপরে আরেক জায়গায় পাঠালো, শহরের বড় হসপিটালে পাঠালো, সেখানেও রাখে নাই। উপায়ন্তর না দেখে তারা ঢাকাতে নিয়ে গেল। ঢাকাতে নিয়ে যাওয়ার পর মানে টু লেট হয়ে গেছে। এটা অনেকক্ষণ সময় রাস্তায় যাওয়াতে ওর অবস্থা আরও খারাপ হয়েছে। এরপর তারা অ্যাডমিশন দিয়েছে, চিকিৎসা চলছে। চেষ্টা করেছে ডাক্তাররা তাকে বাঁচিয়ে তোলার, অ্যাটলিস্ট যাতে সেন্সটা আসে। জীবনে ভালো তো থাকবে না, সুস্থ করলেও সে ভালো থাকবে না, সেটা ডাক্তাররা জানে। যে অবস্থায় মোটামুটি ব্রেনটা একদম থেতলে দিয়েছে এই অবস্থা। তারপরে তো চললো তার চিকিৎসা। 28 দিন সে যুদ্ধ করলো এই মৃত্যুর সাথে। যুদ্ধ করার পরদিন শেষ। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। এখন বোঝেন আমি কতটুকু দুঃখ ভারাক্রান্ত হয়ে আপনাদের কাছে এই কথাগুলো বলছি। তখন সময় আমার যে কি অবস্থা ছিল, এরপরেও দেশে এরপর থেকে তো কন্টিনিউ শুরু হলো। ছেলে মারা, বয়স্কদের ধরে নিয়ে মারা, নানান ধরনের যা যা চলছে আপনারা সবাই জানেন, শুনেছেন। সেগুলো দেখে নিজের কিছুটা সান্ত্বনা দিলাম যে আমার তো একার না, আরো কতজন এভাবে ঘটনা ঘটছে। যাই হোক, আমি সেই বাংলাদেশেরই একজন মানুষ, আমার জন্ম এখানে, কিন্তু এখন আমার বাংলাদেশকে আমি চিনি না। না চিনার একমাত্র কারণ হলো এই এত হত্যা, লুট, গুম, জ্বালাও পোড়াও সবই আজকে চলছে একমাত্র একটা অবৈধ সরকারের এই বর্বর জানোয়ারদের কারণে। ভারত সরকার সহ বিশ্বের অন্যান্য দেশকে আমরা রিকোয়েস্ট করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন বাংলাদেশে পাঠায়, যাতে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়। তারপর 1947 থেকে আমরা যেরকম ভিকটিম হচ্ছি, 1947-এ হিন্দু পপুলেশনের ল্যান্ড ওন করত অলমোস্ট 70%। বাংলাদেশের টোটাল ল্যান্ডের 70% বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ওন করত। আর পপুলেশন ছিল ক্লোজ টু 33%, মানে ওয়ান থার্ড ছিল পপুলেশন, আর 70% ছিল আমাদের সম্পদ। সেটা আজকে হয়েছে 10%। আমাদের অত্যাচারিত আমরা হয়েছি 77 বছর যাবৎ। এখন আর থাকা যাচ্ছে না তাদের সাথে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি তোমরা একটা কিছু করো। তা আমাদের দাবি আপনাদের মাধ্যমে জাতিসংঘের কাছে, ভারত সরকারের কাছে, আমরা তাদের সাথে আর থাকতে চাইও না। এত অত্যাচারের পরে আর থাকা যায় না। আমাদের ল্যান্ড সহ আমাদেরকে সেপারেট করে দেওয়া হোক, সেইটাই বলতে পারি। এছাড়া কিছু বলার নেই। তাদের সাথে থাকা যাবে না। এই 5ই অগাস্টের সরকার পরিবর্তনের পরে একজন মহিলা, বাংলাদেশের একটা উপজেলা, আমি আশা করি আপনারা উপজেলাটা বুঝেন, আগে ছিল থানা, এখন সেটা উপজেলার একটা মহিলা, হিন্দু মহিলা, কাঁদতে কাঁদতে বলতেছিল ভিডিওতে যে তোমাদের সাথে থাকা যাবে না, প্রত্যেক জেলাতে একটা করে উপজেলা আমাদেরকে দিয়ে দাও, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমরা আমাদের মতো থাকতে চাই, আমরা নিরাপত্তা পাচ্ছি না, অ্যাটলিস্ট একটা উপজেলা আমাদেরকে দান করো। আমরা এটা দাবি করি, সেই হিসেবে আমরা পার্সেন্টেজ অফ ল্যান্ড দাবি করেছি।